আর একটু পরে স্যার। টেস্ট ডিজাইনও হয়েছে স্যার, এক্সিকিউশন হয়েছে। এটা এটা হয়েছে নাকি? স্যার, এটা এটা হয়েছে। হচ্ছে জি স্যার, এটা এখান টেস্ট ওয়ার থেকে স্যার। আচ্ছা, টেস্ট ওয়্যার থেকে। নেক্সট। হুম। তো তার মানে কয়টা আছে মাত্র? এই যে কটা, 60টা? জি স্যার, বলছিলাম স্যার 15 মিনিট ডিসকাস করে পরীক্ষা নেবেন। ওকে, আমরা টেস্ট ওয়্যার, আমরা অনেক ওয়্যার সম্পর্কে ধারণা হয়েছে, তাই না? হার্ডওয়্যার, সফটওয়্যার, টেস্ট ওয়্যার, পিপল ওয়্যার, হ্যাঁ, এরকম অনেক ওয়্যার আছে। এই ওয়্যারটা কিন্তু ডাব্লিউএআরই, হ্যাঁ, তার না। তো টেস্ট ওয়্যার বলতে বোঝাচ্ছে টেস্ট সম্বন্ধীয় যে সমস্ত আর্টিফ্যাক্টস গুলো আমরা তৈরি হয়, যেখানে বেসিক্যালি টেস্টার টিম যে কাজ করে তার ফলশ্রুতিতে যে আউটকামটা আসে সেগুলাই হচ্ছে আসলে টেস্ট ওয়্যার। তো টেস্ট ওয়্যার ইজ ক্রিয়েটেড অ্যাজ আউটপুট ওয়ার্ক প্রোডাক্টস ফ্রম টেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে টেস্ট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে সমস্ত ওয়ার্ক প্রোডাক্টটা তৈরি হয় তাকে বলে টেস্ট ওয়্যার। ডেভেলপাররা যখন কাজ করছিল তাদের যে আউটপুট আসছিল সেটাকে আমরা কি বলছিলাম? ওয়ার্ক প্রোডাক্ট। ওটা কিন্তু আলাদা কোনো টেস্ট ওয়্যার বলি নাই, কিন্তু ওয়ার্ক প্রোডাক্ট দ্যাট ক্যান বি আ টেস্ট আইটেম আমরা, বা টেস্টেবল যা কিছু টেস্ট অবজেক্ট আমরা বলতে পারি। ডেভেলপাররা যা কিছু তৈরি করে সেগুলা হচ্ছে আমাদের জন্য, মানে তাদের যে ওয়ার্ক প্রোডাক্ট সেটা আমাদের কাছে হচ্ছে কি, আমাদের কাছে হলো এটা এই কি বললাম যেন, আমাদের কাছে হচ্ছে এটা হলো টেস্ট অবজেক্ট। আমরা ওগুলোকে টেস্ট করব, আর আমরা যে সমস্ত কাজ করছি সেইগুলা হচ্ছে আমাদের টেস্ট ওয়্যার। কারণ আমরা কি কাজ করছি? আমরা টেস্ট প্ল্যান করি, হ্যাঁ, তাহলে প্ল্যান ডকুমেন্ট একটা টেস্ট ওয়্যার। আমরা যখন অ্যানালাইসিস করি তখন টেস্ট চার্টার তৈরি হয় একটা। আমরা যখন ডিজাইন করি তখন একটা ডিজাইন ডকুমেন্ট তৈরি হয়, হ্যাঁ, সেটাও কি বলে আমাদের টেস্ট টেস্ট ওয়্যার। অবজেক্ট। টেস্ট ওয়্যার, টেস্ট অবজেক্ট না কিন্তু, টেস্ট ওয়্যার। হ্যাঁ, টেস্ট অবজেক্ট আর টেস্ট ওয়্যারের মধ্যে পার্থক্য আছে। টেস্ট অবজেক্ট মানে যাকে আমরা টেস্ট করব সেটা হচ্ছে আমাদের কাছে টেস্ট অবজেক্ট। আমরা কাকে টেস্ট করব? ডেভেলপাররা যা করে সেগুলোকে টেস্ট করব। স্যার অ্যাস্থেটিক টেস্টিং যেটা মনে করেন ওই যে শুরুতে রিকোয়ারমেন্ট কালেক্ট করে যে রাখা হয়, ডকুমেন্ট যেগুলো লেখা হয় ওগুলো তো অনেক সময় টেস্ট করা লাগে, তো ওটাও কি টেস্ট অবজেক্ট না, যেটাকে অ্যাস্থেটিক টেস্টিং আমরা বলি? অবশ্যই, এবং ওটা তো বলছি ডেভেলপাররা যা কিছু কাজ করে তার যে ওয়ার্ক প্রোডাক্টটা তৈরি হয় সেটাই আমাদের কাছে টেস্ট অবজেক্ট। সো তারা যখন রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করে, এটা তো কাজ, এটার আউটকাম কি, ওয়ার্ক প্রোডাক্ট কি, রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আমরা টেস্ট করব। তাহলে আমাদের কাছে ওটা একটা টেস্ট অবজেক্ট। কিন্তু আমরা যে সমস্ত কাজ করব সেই কাজগুলাকে আমরা বলি টেস্ট ওয়্যার। যেমন টেস্ট প্ল্যান, টেস্ট ডিজাইন, টেস্ট চার্টার, তারপরে হচ্ছে টেস্ট কেসেস, টেস্ট ডেটা, তারপর টেস্ট ইনফ্রাস্ট্রাকচার, যাবতীয় টেস্ট কি বলে এক্সিকিউশন লগ, তারপর ডিফেক্ট রিপোর্ট, হ্যাঁ, এই সমস্ত গুলা হচ্ছে আমাদের কাছে রিলিজ নোটস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সমস্ত সামারি রিপোর্ট তৈরি হয়, হ্যাঁ, সেগুলা সবই হচ্ছে আমাদের কাছে টেস্ট ওয়্যার। So there is significant variation in how different organizations produce, shape, name, organize, and manage their work products. তাহলে আমাদের যে ওয়ার্ক প্রোডাক্ট গুলা তৈরি হবে, যেটাকে টেস্ট ওয়্যার বলছি, সেগুলো আসলে কিভাবে ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট ওয়েতে আসলে করে। কেউ প্রফেশনাল যদি অর্গানাইজেশন হয় তাহলে ওরা ওরকম ভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে করবে। আর বাংলাদেশের মতো যেমন কিছু বিলো স্ট্যান্ডার্ড কোম্পানি যারা আছে তারা হচ্ছে এত দেখে না, তাদের ডকুমেন্টেশন অতটা ভালো হয় না, রিচ হয় না। সো তারা কিভাবে প্রডিউস করবে কোন অংশটুকু, কেমন করে শেপ করবে, ওই তার মানে টেমপ্লেট গুলা কেমন হবে, ওয়ার্ক প্রোডাক্ট গুলোর নেমিং কনভেনশন কেমন হবে, এটাকে কিভাবে অর্গানাইজ করে রাখবে,
এবং ম্যানেজ করবে তাদের ওয়ার্ক প্রোডাক্ট। এটা হচ্ছে সিগনিফিকেন্ট ভেরিয়েন্স বলছে এখানে। Proper configuration management ensures the consistency and integrity of the work products. আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে চ্যাপ্টার 5 এ কথা বলবো। তো তার আগেও আমি যেহেতু এখানে টার্মটা চলে এসেছে, কনফিগারেশন ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা যখন কোলাবোরেটিভলি কাজ করি অথবা একলাও কাজ করতে পারি, যখন একটা সফটওয়্যার তৈরি হয় এই সফটওয়্যারে অনেক রকম ডকুমেন্ট তৈরি হতে থাকে, অনেকজন লোক কাজ করতে থাকে, কে কখন কি চেঞ্জ করেছে তার হিসাব নিকাশ রাখতে হয়, হ্যাঁ, যেগুলা লগ মেনটেন করতে হয়। এই সমস্ত কাজগুলা করে এবার আমাদের যদি মাল্টিপল ক্লায়েন্ট থাকে, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আসলে কোন ভার্সন বা কোন বিল্ডটা তার জন্য আমি দিয়েছি, কোন সফটওয়্যারের কোন বিল্ডের জন্য আমি কোন টেস্ট কেস লিখেছিলাম, এই সমস্ত তার মানে ওদের ওয়ার্ক প্রোডাক্ট অফ ডেভেলপার্স অ্যান্ড ওয়ার্ক প্রোডাক্ট অফ আস মানে টেস্ট ওয়্যার, এই সমস্ত কিছু আসলে একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রাখা উচিত, সো দ্যাট এই ডকুমেন্টস এন্ড এভরিথিং যত আর্টিফ্যাক্টস তৈরি হবে সবগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি তৈরি থাকবে এবং ইন্টিগ্রিটি থাকবে। হ্যাঁ, তো আমরা কি বলে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলের ভিতরে যেগুলো সে টুল বেসড, এগুলো এটা ম্যানুয়ালি করা ইটস ইম্পসিবল। তো এটা যেমন আছে ভার্সন কন্ট্রোলের জন্য হচ্ছে আমরা গিটহাব, হ্যাঁ, তারপরে হচ্ছে বিটবাকেট, এই সমস্ত জিনিসগুলো ইউজ করি যেখানে ভার্সন কন্ট্রোল করা হয়। সোর্স কোড হতে পারে, ডকুমেন্ট হতে পারে, যে কোনো কিছুর ভার্সন কন্ট্রোল, চেঞ্জ ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো ওই টুল দিয়ে করা যায়। সো এরপর বলছে দ্য ফলোইং লিস্ট অফ ওয়ার্ক প্রোডাক্টস ইজ নট এক্সস্টিভ। হ্যাঁ, মানে হচ্ছে যে যে সমস্ত ওয়ার্ক প্রোডাক্ট গুলো আমরা নাম বলছি এগুলো খুব বেশি এক্সস্টিভ না। এক্সস্টিভ বলতে অনেক বেশি কিছু না, মানে অনেক এলাবোরেট না, অনেক অনেক টিডিয়াস না, অনেক সংখ্যায় বেশি তা না। হ্যাঁ, যেমন আমরা টেস্ট প্ল্যানিং যে ওয়ার্ক প্রোডাক্ট, এটা অবশ্যই একটা ওয়ার্ক প্রোডাক্ট থাকা উচিত, সেটা হচ্ছে ওয়ান আর মোর টেস্ট প্ল্যানস। টেস্ট প্ল্যানস বললো কেন, টেস্ট প্ল্যান না দিয়ে এক বা একাধিক টেস্ট প্ল্যান থাকতে পারে। তো টেস্ট প্ল্যান কেন এক বা একাধিক? হ্যাঁ, কারণ হচ্ছে যদি কোনো কারণে একটা প্ল্যান ফেল করে তাহলে আমার কন্টিনজেন্সি প্ল্যান থাকা উচিত, মানে অল্টারনেটিভ প্ল্যান। এটা না থাকলে আসলে বোকার রাজ্যে বাস করবো, কারণ ইন এনি কেস আমাদের ইনকনসিস্টেন্সি হতেই পারে, ইন এনি কেস একটা এক্সেপশনাল কিছু ঘটে যেতেই পারে, তাই বলে কি আমি প্রজেক্ট ফেল করবো? না। সো আমাদের ওয়ান অর মোর টেস্ট প্ল্যান ডকুমেন্ট থাকা লাগবে, দ্যাট ইজ আওয়ার আর্টিফ্যাক্ট। হ্যাঁ, কি বলে টেস্ট ওয়্যার। টেস্ট মনিটরিং এন্ড কন্ট্রোল এই ফেজটাতে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এগুলো ফেজ ওয়াইজ, হ্যাঁ, বা প্রসেস ওয়াইজ আমাদের যে টেস্ট প্রসেস ছিল যে কয়টা 7টা স্টেপ, সেই প্রসেসের ভিতর দিয়ে, প্রসেস মানে কাজ, কাজের ভিতর দিয়ে আমরা যে সমস্ত ওয়ার্ক প্রোডাক্ট তৈরি করি সেগুলো এখানে স্পেসিফাই করা হয়েছে। সো টেস্ট মনিটরিং এন্ড কন্ট্রোলের ভিতরে আমরা কি পাই? টেস্ট প্রোগ্রেস রিপোর্ট পাই, কারণ আমরা মনিটরিং যখন করব তখন প্রোগ্রেস রিপোর্ট পাবো। হ্যাঁ, প্রডিউস অন অ্যান অনগোয়িং অ্যান্ড আদার রেগুলার বেসিস হতে পারে, যেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোগ্রেস রিপোর্ট, ডেইলি, উইকলি বা ফোর্টনাইটলি ওয়ার্ক প্রোডাক্ট আমরা পেতে পারি, প্রোগ্রেস রিপোর্ট পেতে পারি, সামারি রিপোর্ট পেতে পারি। একটা মাইলস্টোন রিচ করলে আমরা একটা কমপ্লিশন, একটা মাইলস্টোন রিচ করলে আমরা সেখানে একটা সামারি রিপোর্ট করতে পারি। হ্যাঁ, তো তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসার্নস সাচ অ্যাজ টাস্ক কমপ্লিশন, রিসোর্স অ্যালোকেশন, তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেগুলোও এখানে আমাদের মনিটরিং এন্ড কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। ইউজেস এন্ড এফোর্ট, কি পরিমাণ ক্যালকুলেশন করা হচ্ছে, কতটুকু আমরা ইউটিলাইজ করেছি, কতটুকু বাকি আছে, এই সমস্ত মনিটরিং রিপোর্টস গুলা বা এগুলা থাকা লাগবে। টেস্ট অ্যানালাইসিস এর ওয়ার্ক প্রোডাক্ট কি হতে পারে? ডিফাইন এন্ড প্রায়োরিটাইজ টেস্ট কন্ডিশন এন্ড টেস্ট চার্টার। এই যে আমি একটু আগে যেটা বলছিলাম, টেস্ট চার্টার থাকবে। টেস্ট চার্টারের মধ্যে কি লেখা থাকে? আসলে টেস্ট চার্টারে বলা থাকে হোয়াট টু টেস্ট, কি কি গুলো আমরা টেস্ট করবো, আসলে এর বেশি কিছু থাকে না। তার মানে হচ্ছে কোন কোন টেস্ট অবজেক্ট গুলা বা তার স্কোপ বলে দেয় যে আমি এইটা টেস্ট করবো, অন্য কিছু না। টেস্ট ডিজাইনের ওয়ার্ক প্রোডাক্টে কি থাকে? টেস্ট 3টা জিনিস থাকবে মিনিমাম। একটা হচ্ছে টেস্ট কেস, আরেকটা হচ্ছে টেস্ট ডেটা, আরেকটা হচ্ছে টেস্ট এনভায়রনমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, টুলস। দেন টেস্ট ইমপ্লিমেন্টেশন ওয়ার্ক প্রোডাক্টে কি থাকবে? আমরা
টেস্ট ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বেসিক্যালি যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে খুব বেশি কিছু তৈরি হয় না, বাট যখন আমরা অটোমেশন করি তখন আমাদের টেস্ট প্রসিডিউর তৈরি হয়, সিকোয়েন্স অফ দোজ প্রসিডিউর এগুলো থাকে, টেস্ট স্যুট তৈরি হয়, টেস্ট এক্সিকিউশন শিডিউল তৈরি হয়, কোনটার পর কোনটা টেস্ট কেস স্ক্রিপ্ট লেখা হয় ওখানে, হ্যাঁ, এই সমস্ত কাজগুলা তৈরি হতে থাকে। টেস্ট এক্সিকিউশন অ্যান্ড এক্সিকিউশন ওয়ার্ক প্রোডাক্টস এর মধ্যে কি থাকবে? এক্সিকিউশন লগ থাকবে, যে আমরা দেখবো যে কোন কোন টেস্ট কেসগুলো আমরা এক্সিকিউট করেছি, তার স্ট্যাটাস কি। স্ট্যাটাস বলতে বোঝাচ্ছে যে আমরা কটা পাস করছে, কোনটা ফেল করছে, কোনটা ব্লক হয়েছে, কোনটা ডেলিভারেটলি স্কিপ করা হয়েছে, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে স্কিপ করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমার থাকবে, তার মানে এক্সিকিউশন লগ। এবং আমরা ডিফেক্ট রিপোর্ট করব, সেই রিপোর্টগুলো আমার এক্সিকিউশন থেকে আসবে। সো ডকুমেন্টস about which test items, test objects, test tools, test where are involved in this testing, মানে টেস্ট এক্সিকিউশনের সময় যে সমস্ত কোন কোন টেস্ট অবজেক্ট টুলস কি কি ইউজ করেছিলাম সেগুলা একটা লগ থাকে। দেন টেস্ট কমপ্লিশন ওয়ার্ক প্রোডাক্টস। কমপ্লিশন মানে হচ্ছে কোন একটা পার্ট শেষ হতে পারে, অথবা কোনো একটা স্প্রিন্ট শেষ হতে পারে, কোন একটা লেভেল শেষ হতে পারে, যে আমি বললাম যে ইউনিট টেস্ট শেষ হয়েছে অথবা ইন্টিগ্রেশনে যেতে হবে, তার মানে একটা কমপ্লিশন হয়, একটা ইন্টারমিডিয়েট কমপ্লিশন, হ্যাঁ, বা একটা ট্রানজিশন। ফাইনাল কমপ্লিশন হচ্ছে যে প্রজেক্ট কমপ্লিশন। সো এই প্রত্যেকটা কমপ্লিশনের সময় আমরা টেস্ট সামারি রিপোর্ট করি, সামারি রিপোর্ট ফর দিস পিরিয়ড, হ্যাঁ, অ্যাকশন আইটেমস ফর ইমপ্রুভমেন্ট of subsequent project and iterations. সো আমরা যখনই একটা কমপ্লিশন করি, তার সাবসিকুয়েন্ট যে পরবর্তী যে পার্টটা আসছে বা একটা স্প্রিন্ট আসছে, সেইটার ভিতরে আমরা কি ইমপ্রুভমেন্ট করতে পারি বা কি চেঞ্জ নিয়ে আসতে পারি, এটার উপর, এইটার আলোকে, এটার ভিত্তিতে, হ্যাঁ, এটার নলেজের উপর ভিত্তি করে আমরা নেক্সটটার উপর আসলে ফোকাস করতে পারি আমরা। Change request and product backlog items finalized test wires. So আমরা যে প্রোডাক্ট ব্যাকলগ বলা হয়, ব্যাকলগ বলতে আমাদের যে অনেকগুলা ফিচার্স, হ্যাঁ, যখন আমরা তৈরি করি বা ইউজার স্টোরি যেটাকে বলা হয়, সেই ইউজার স্টোরিগুলা আসলে আমরা কাজ শুরু করার আগে ওটা ব্যাকলগের মধ্যে রেখে দেওয়া হয়। সো আমরা যখন নতুন একটা স্প্রিন্ট নিতে যাচ্ছি, ওখান থেকে আমরা বেছে নিই যে আচ্ছা এটা মিলে আমরা এই স্প্রিন্টটা করবো, সো দ্যাট আমরা যেন এন্ড অফ দ্য স্প্রিন্টে একটা ওয়ার্কেবল ছোট্ট মডিউল যেন আমরা ডেলিভারি দিতে পারি। তো এই যে আমরা নিয়ে কাজ করছি, তার আগে এটা একটা রিপোজিটরির মতো থাকবে, সেটাকে বলা হয় ব্যাকলগ। আচ্ছা, তো সেগুলা হচ্ছে চেঞ্জ হতে থাকে, কারণ হচ্ছে যে এর আগে যদি কোনো ডেভিয়েশন হয় তাহলে নেক্সট স্প্রিন্টে যেহেতু চেঞ্জ হবে, তাহলে আমার ব্যাকলগেরও উপর আপডেট চলবে। এবং ফাইনালাইজ টেস্ট ওয়্যারস। Then traceability between test basis and the work products. হ্যাঁ, টেস্ট ওয়ার্ক প্রোডাক্টস এন্ড টেস্ট বেসিস। বেসিস মানে কি মনে আছে কারো? দেখি কে কে ফাঁকি দিচ্ছে না। বেসিস একটা স্ট্যান্ডার্ড, মানে যার সাথে আমরা তুলনা করে মানে তুলনা করব, যার সাথে তুলনা করে নির্ধারণ করব কেমন হয়েছে। এই ডকুমেন্টের থ্রুতে আমরা টেস্ট কেসগুলো ডিজাইন করা হয়, সেটাই হচ্ছে টেস্ট বেসিস। কারেক্ট। আরব দেশের লোকজন হ্যাঁ বলে কেমন করে জানেন? এরকম করে। আমি প্রথমে না মনে করতাম। তো আসলে যার উপর ভিত্তি করে আমরা টেস্ট কেস বেসিক্যালি টেস্ট ডিজাইন করবো আসলে। তার মানে আমাদের টেস্ট বেসিস উপর ভিত্তি করে আমরা টেস্ট ডিজাইন করি। টেস্ট ডিজাইন বলতে তিনটা জিনিস কভার করা যায়। একটা হচ্ছে টেস্ট ইনফ্রাস্ট্রাকচার, টেস্ট ডেটা এন্ড টেস্ট কেসেস, হ্যাঁ, তো এই তিনটাই হচ্ছে টেস্ট বেসিসের উপরে আমরা করি। তো এখানে যেটা বলছে যে টেস্ট বেসিসের সাথে টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট কি? টেস্ট ওয়্যারস, হ্যাঁ, আর টেস্ট বেসিস কি? ডেভেলপারদের ওয়ার্ক প্রোডাক্ট, সেগুলো হচ্ছে আমাদের কাছে টেস্ট বেসিস। তো এটার ভিতরে একটা ট্রেসিবিলিটি দরকার। ট্রেসিবিলিটিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা যত ভালো স্মুথ ডকুমেন্টেশন করব, তত ট্রেসিবিলিটি বাড়বে, হ্যাঁ, তত লিঙ্কেজ তৈরি হয় আসলে। মানে এটা এরকম যে আমি ফরওয়ার্ড ট্রেসেবল করতে পারি, আবার ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটিও করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি
কোন একটা নাম্বার অফ রেকর্ডস, মানে অনেক ট্রানজেকশন হচ্ছে, এই ট্রানজেকশনকে সামারাইজ করে একটা সামারি রিপোর্ট বানাতে পারি, তাহলে আমরা সামারি রিপোর্ট আমরা পেতে পারি যে এখান থেকে আসছে আসলে। আমরা জানি যে এগুলা ফিড করাচ্ছে আমি ওখানে। এখন ওই যে সামারাইজ হয়ে গেল, আর একটা যোগফল যদি হয়ে যায় ওখান থেকে কি ব্যাক করে আসা যায়? যায় না। হ্যাঁ, তার মানে এটা শুধু ফরওয়ার্ড ট্রেসেবিলিটি। আচ্ছা, এখন ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি আসলে থাকা উচিত। কেমন? আমরা জাস্ট এই পেজটা এইভাবে পড়ার দরকার নেই, আমি গল্পের মাধ্যমে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখন আমরা রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করি, তো সেখানে কি হয়? টেস্টের যত ফিচার্স তৈরি হয়, মানে ইউজার স্টোরি তৈরি হয়, সেই ইউজার স্টোরি বেসিক্যালি আমাদের রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তো সেই রিকোয়ারমেন্টস গুলা উপর ভিত্তি করে আমরা কি করি? টেস্ট কেস ডিজাইন করি। সো টেস্ট কেস ডিজাইন যখন আমরা করি, তাহলে আমরা ওই যে টেস্ট কেস টেমপ্লেটের কথা মনে আছে, যে ওখানে কিন্তু একটা ইউনিক আইডেন্টিফায়ার ছিল। আমরা কোন কোন কি বলে রিকোয়ারমেন্টস এর সাথে এর লিঙ্কেজ আছে সেটাও আমরা রাখছি। তার মানে কি একটা রিলেশনস থাকে, তাই না? সো টেস্ট কি বলে রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন এর সাথে টেস্ট কেসের একটা লিঙ্কেজ থাকে। ইটস ফিলিং দ্যাট ইজ এ রিলেশনাল ডেটাবেস। হ্যাঁ, আমি যদি এরকম করতাম যে রিকোয়ারমেন্টস এর একটা ডেটাবেস, টেবিলের ভিতরে রিকোয়ারমেন্টস গুলা সব আমরা ইনসার্ট করে রাখতাম, সেই রিকোয়ারমেন্টস কে ধরে আমরা নাম্বার অফ টেস্ট কেস আমরা করতে পারি। তার মানে টেস্ট কেসেস যে ডেটাবেস তৈরি হতো, সেখানে বেসিক্যালি রিকোয়ারমেন্টস এর প্রাইমারি কিটা ওখানে ফরেন হিসেবে যেত, তাহলে ইজিলি রিলেশনশিপ তৈরি করা ফেলে। সো এরপরে যখন টেস্ট কেসটা এক্সিকিউট করা হয়, তখন এক্সিকিউশন লগ তৈরি হয়। তার মানে এক্সিকিউশন লগ, আমি যদি এই টেস্ট কেসটা যতবার এক্সিকিউট করব ততবার লগ তৈরি হবে। তার মানে প্রত্যেকটা লগই যদি আমি ডাটাবেসে সেভ করে রাখি, তাহলে এই যে টেস্ট কেসের আইডিটা প্রাইমারি কিটা ওখানে ফরেন কি হিসেবে যাবে, তাহলে লিঙ্কেজ তৈরি হয়ে গেল। এরপরে যখন কোনো ডিফেক্ট ধরা পড়ে কোনো একটা এক্সিকিউশন লগে, সেখান থেকে আমরা একটা ডিফেক্ট রিপোর্ট বানাই। সেই রিপোর্টটা উইল বি স্টোরড ইন দ্য ডিফেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ইটস একটা ডেটাবেস, সেখানেও সেখানে রাখা হলো, এবং ওখান থেকে আমরা ইস্যু ট্র্যাকিং এর মাধ্যমে দেখতেছি যে এই ইস্যুটা বা এই ডিফেক্টটা কবে এসেছে, কে দিয়েছিল, এই সমস্ত ডেটাগুলা থাকে, এবং কতদিন পর এটা ফিক্স হয়েছে, এখন স্ট্যাটাস কি, এভরি ডিটেলস যেতে পারি। আর ওই যে ডিফেক্ট রিপোর্ট থেকে কিন্তু আমি ইজিলি ট্রেস ডাউন করে একদম রিকোয়ারমেন্টসে যেতে পারি, পারি না? কারণ লিঙ্কেজ আছে প্রত্যেকটা জায়গায়। সো দিস ইজ কল্ড ট্রেসেবিলিটি। হ্যাঁ, বোঝা গেছে? মানে শনাক্তকরণ যে প্রক্রিয়াটা, হ্যাঁ, এগুলো traceability। ট্রেসেবিলিটি। হ্যাঁ, আইডেন্টিফিকেশন না, কিন্তু ট্রেসেবিলিটি মানে লিঙ্কেজ করা। যেমন আমরা বলি নফর নামা, না? আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত নিশ্চয় একটা চেইন আছে, তাই না? অবশ্যই স্যার। সেই জিনিসটা যদি আমি জানতে পারতাম যে আমার বাপের নাম কি, আমার তার বাপের নাম কি, এরকম করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাওয়া যেত। সো দিস কল ট্রেসেবিলিটি। হ্যাঁ, আচ্ছা, আরব দেশের কালচার যেমন হচ্ছে যে বাপের নামের সাথে মিলিয়ে বলতে হয় কারো নাম, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ব্যাপার ছিল। শুধু রাশেদ করিম বললে হবে না, রাশেদ করিমের বাপের নাম মিলাই দিতে হবে, যাতে করে ট্রেসিবিলিটিটা যেন কন্টিনিউ করতে পারে। এই জন্য দেখবেন আদম আলাহিস সাল্লাম থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ট্রেসিবিলিটি অলরেডি আছে, অনেক মানুষ জানে। আচ্ছা, এরপর আমরা দেখি রোলস ইন টেস্টিং। আমরা কোথায় আসলাম? আচ্ছা, রোলস ইন টেস্টিং। তো টু প্রিন্সিপাল রোলস ইন দ্য টেস্টিং আর কাভার্ড এখানে, একটা ম্যানেজমেন্ট রোল আর একটা টেস্টিং রোল। সো নরমালি এই দুটা ভাগে ভাগ করা হয়েছে। এখন যেমন আমাদের বডিকে দুইটা ভাগ করি, একটা হেড এন্ড বডি, তাই না? বডিকে বলি আবার এক ভাগ হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো টেস্টিং এর প্রজেক্টেরও যারা কাজ করে তাদের মধ্যে দুটা ভাগ, একটা হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে টেস্টিং। ম্যানেজমেন্ট বলতে টেস্ট ম্যানেজার, আর টেস্টিং বলতে আদার দ্যান ম্যানেজার। ম্যানেজার ছাড়া বাদ বাকি সবাই হচ্ছে বডি, মানে টেস্টিং। সে হতে পারে টেস্ট অ্যানালিস্ট, হতে পারে টেস্ট ডিজাইনার, হতে পারে টেস্ট ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার, ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, তারপরে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, টেস্টার, হ্যাঁ,
সবাই হচ্ছে আসলে টেস্টিং রোল। হ্যাঁ, সো ম্যানেজমেন্ট বলছে ওভারঅল রেসপন্সিবিলিটি ফর দ্য টেস্ট প্রসেস, টেস্ট টিম, leadership of the test activities is mainly focused on the activities that test planning, test monitoring and control and completion. এটা হচ্ছে মূল দায়িত্ব টেস্ট ম্যানেজারের। আর টেস্টিং রোল শুরু হয়েছে অ্যানালাইসিস থেকে। হ্যাঁ, ওভারঅল রেসপন্সিবিলিটি ফর দ্য ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য টেস্টিং is mainly focused on test activities like analysis, then design, then implementation, then execution. হ্যাঁ, এগুলা চলে হচ্ছে টেস্টিং এর মধ্যে। এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1টা কেমন লাগলো? স্যার একটা এক্সাম নেবেন বলছিলেন। এই যে এক্সামে তো রেডি আমাদের। এখানে আছে হলো 7টা কোশ্চেন। 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে লাগবে 10.5 মিনিট, যেহেতু 1.5 মিনিট করে। অতএব আপনারা একটা কাজ করেন, আপনারা পরীক্ষা দিয়ে ফেলেন। আমি 15 মিনিটস টাইম দেবো। আজকে যেহেতু প্রথম পরীক্ষা, পারবেন না 15 মিনিটসে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। ওকে, একদম গভীর মনোযোগ দিয়ে করবেন, আস্তে আস্তে পড়বেন, দ্রুত পড়বেন না, স্টিডিলি পড়াশোনা পড়বেন যাতে করে দ্বিতীয়বার পড়তে না হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম দিন থেকে প্র্যাকটিস, যে আমি এমন ভাবে পড়বো গভীর মনোযোগ দিয়ে যাতে একবারে বুঝে যায়, তাহলে আপনার জন্য পাস করা সহজ হবে। সেকেন্ড টাইম পড়তে গেলে টাইম পাবেন না পরীক্ষার হলে। সো আমি চ্যাটিং এ দিয়ে দিলাম, এখান থেকে আপনারা পরীক্ষা শুরু করেন। এখন বাজে হচ্ছে 7টা 24, আমরা 25 বাজে, অর্থাৎ 15 মিনিট মানে 40-এ আমি আসবো আবার। হ্যাঁ, ঠিক আছে। হুম।